সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ অনেক দিন পর চলে আসলাম আপনাদের কাছে খুবই ভয়ানক একটা ঘটনা নিয়ে। যদি আপনারা এই ভূতের গল্পের পাশে থাকেন, তাহলে এই শোটাকে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো। তার জন্য তো আপনাদের পাশে থাকাটা খুবই দরকার, কারণ আমার একার পক্ষে এই শোটাকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। তাই ঝটপট বন্ধুদের সাথে শেয়ার করে দাও। বেশি কথা না বলে আজকের ঘটনা শুরু করছি। ভুতুরে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। যে ঘটনা খুবই ভয়ানক একটা ঘটনা, আপনারা না শুনলে বুঝতে পারবেন না। আমি যখন ঘটনাটি পড়ছিলাম তখন আমার নিজেরই ভয় লাগছিল। শুরু হচ্ছে ভুতুরে গল্পের ৪৯ নম্বর এপিসোড। বারাণসীর দদামেশ্বর ঘাট। সেই রাতের ঘটনাটা আজও কাউকে পুরোপুরি বোঝাতে পারেনি, কারণ ৪ রাত ধরে যার সঙ্গে আমি বসে কথা বলছিলাম তার সম্পর্কে শেষ দিন আমি এমন একটা কথা জানতে পেরেছিলাম যা আজও মনে পড়লে শরীর ঠান্ডা হয়ে যায়। বারাণসীতে আমার পঞ্চম দিন। সেদিন সারাদিন ঘোরাঘুরির পর শরীর ক্লান্ত ছিল, কিন্তু মনটা অদ্ভুতভাবে অস্থির ছিল। আজ রাতে দদমেশ্বর ঘাটে যেতেই হবে। হোটেলের ঘরে শুয়ে থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। রাত প্রায় 10:30 নাগাদ বেরিয়ে পড়লাম। ঘাটে পৌঁছে দেখি আরতির ভিড় অনেক আগেই চলে গেছে। দিনের কোলাহলের কোনো চিহ্ন নেই। বিশাল সিঁড়িগুলো প্রায় ফাঁকা। গঙ্গার কালো জল নিঃশব্দে বয়ে যাচ্ছে, আর দূরে কোথাও একটা ঘন্টা বাজছে। মাঝে মধ্যে কয়েকটা নৌকার আলো জলের উপর কেঁপে উঠছে। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে নিচের দিকে চলে এলাম। কিছুক্ষণ গঙ্গার দিকে তাকিয়ে বসে রইলাম। তারপর হঠাৎই চোখে পড়ল তাকে। ঘাটের একেবারে শেষ প্রান্তে, ভিড় থেকে অনেকটা দূরে, একজন বৃদ্ধ সাধু বসে আছেন। সাধারণত কোনো সাধু বলে মনেই হলো না প্রথমে। গায়ে মলিন গেরুয়া, কাঁধে পুরনো কম্বল, মাথায় জটা, কিন্তু জানি না কেন চোখ বারবার তার দিকে চলে যাচ্ছিল। আমি নিজের মনকে অন্যদিকে সরানোর চেষ্টা করলাম। গঙ্গার দিকে তাকালাম, নৌকার দিকে তাকালাম, আকাশের দিকে তাকালাম, কিন্তু কয়েক সেকেন্ড পরপরই আবার চোখ চলে যাচ্ছিল সেই মানুষটার দিকে। অদ্ভুত ব্যাপার ছিল, তিনি একবারও আমার দিকে তাকাননি। তিনি স্থির হয়ে গঙ্গার জলের দিকে তাকিয়ে বসেছিলেন। তবুও মনে হচ্ছিল কোনো অদৃশ্য টান আমাকে তার কাছে দিকে নিয়ে যাচ্ছে। আজও সেই অনুভূতিটা ব্যাখ্যা করতে পারি না। এটা কৌতূহল ছিল না, এটা ভক্তিও ছিল না, বরং মনে হচ্ছিল বহুদিন ধরে ভুলে যাওয়া কারো সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেছে, অথচ আমি এখনো মনে করতে পারছি না তিনি কে। প্রায় 10 মিনিট নিজেকে আটকানোর চেষ্টা করলাম, তারপর আর পারলাম না। উঠে দাঁড়ালাম, ধীরে ধীরে তার দিকে হাঁটতে শুরু করলাম। যত কাছে যাচ্ছিলাম তত একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। লোকটার চারপাশে কোনো রহস্যময় আলো ছিল না, কোনো অলৌকিক ব্যাপারও ছিল না। তবুও মনে হচ্ছিল তার চারপাশে নিস্তব্ধতা যেন ঘাটের বাকি অংশের থেকে আলাদা। আমি গিয়ে
তার থেকে কয়েক হাত দূরে দাঁড়ালাম। তিনি তখনও গঙ্গার দিকে তাকিয়ে। আমি প্রণাম করলাম। তখনও তিনি আমার দিকে তাকালেন না, শুধু খুব শান্ত গলায় বললেন, এসে গেছো? আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কথাটা এমনভাবে বললেন যেন তিনি জানতেন আমি আসব। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে বললাম, আপনি কি আমাকে চেনেন? এরপর ধীরে ধীরে আমার দিকে তাকালেন। সেই প্রথম আমি তার চোখ দুটো দেখলাম। আজও আমি সেই চোখ ভুলতে পারিনি। সেখানে কোনো কঠোরতা ছিল না, কোনো উদ্বেগ ছিল না, কিন্তু এমন একটা গভীরতা ছিল যেন বহু বছর ধরে জমে থাকা অসংখ্য গল্প সেখানে লুকিয়ে আছে। তিনি হালকা হেসে বললেন, মানুষের সঙ্গে মানুষের পরিচয় হয় অনেকভাবে বাবা। সব পরিচয় নাম দিয়ে হয় না। আমি উত্তর দিতে পারলাম না। অদ্ভুতভাবে মনে হচ্ছিল তার পাশে বসে থাকতে ইচ্ছা করছে। আমি বসে পড়লাম। প্রায় 5 মিনিট আমাদের মধ্যে কোনো কথা হলো না, শুধু গঙ্গার জল বয়ে চলল। হঠাৎ তিনি বললেন, কাশিতে সবাই কিছু না কিছু খুঁজতে আসে। আমি বললাম, আমি শুধু ঘুরতে এসেছি। তিনি মাথা নাড়লেন, না, তুমি একটা উত্তর খুঁজছো, শুধু এখনো প্রশ্নটা ঠিকমতো খুঁজে পাওনি। কথাটা শুনে শরীরের মধ্যে অদ্ভুত একটা শিহরণ বয়ে গেল, কারণ গত কয়েক মাস ধরে সত্যি আমি নিজের জীবন নিয়ে নানা প্রশ্নের মধ্যে ছিলাম। কিন্তু সে কথা তাকে বলিনি, কাউকেই বলিনি। সেদিন আর বিশেষ কথা হয়নি। কিন্তু হোটেলে ফেরার পর বারবার সেই চোখ দুটো মনে হচ্ছিল, আর সবচেয়ে বেশি মনে পড়ছিল তার প্রথম কথাটা, এসে গেছো। যেন তিনি আমার আসার অপেক্ষাতেই ছিলেন। পরদিন আবার গেলাম। তিনি একই জায়গায় বসেছিলেন। তারপরের দিনও ধীরে ধীরে আমাদের মধ্যে কথা বাড়তে লাগলো। তবে একটা বিষয় আমি লক্ষ্য করেছিলাম, তিনি নিজের সম্পর্কেও কখনো কিছু বলতেন না। আমি যতই জানতে চাইতাম, তিনি হেসে বিষয়টা এগিয়ে যেতেন। পরপর 3 রাত আমি তার কাছে বসেছিলাম। তিনি কখনো ধর্মের বড় বড় কথা বলতেন না, বরং মানুষের জীবন, অহংকার, ভয় আর মৃত্যুর কথা বলতেন। চতুর্থ রাতে আমি আর থাকতে পারলাম না। জিজ্ঞেস করেই ফেললাম, বাবা, আপনি কি সবসময় সাধু ছিলেন? প্রশ্নটা শুনে তিনি অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর গঙ্গার কালো জলের দিকে তাকিয়ে বললেন, না বাবা, আমি একসময় এমন একজন মানুষ ছিলাম যাকে দেখে অনেকেই হিংসে করত। আমি চুপ করে শুনতে লাগলাম। সাধু কিছুক্ষণ গঙ্গার দিকে তাকিয়ে রইলেন। তারপর খুব ধীরে বললেন, আজ থেকে প্রায় 35 বছর আগে আমি একজন বড় ব্যবসায়ী ছিলাম। টাকা ছিল, ক্ষমতা ছিল, খ্যাতি ছিল, কিন্তু শান্তি ছিল না। আর সেই সময় ঘটেছিল সেই ঘটনা। একটা ব্যবসায়িক বৈঠকের জন্য উত্তরাখণ্ডে গিয়েছিলাম। কাজ শেষ হতে হতে সন্ধে হয়ে গেল। সঙ্গে যারা ছিল রাতটা হোটেলে থেকে যেত, কিন্তু আমার পরদিনই দিল্লিতে একটা জরুরি মিটিং ছিল।
আমি জেদ ধরলাম, রাতেই রওনা দিলাম। সাধু একটু থামলেন। সেটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল, অথবা সব থেকে বড় সৌভাগ্য। আমি চুপ করে শুনছিলাম। তিনি বলতে লাগলেন, পাহাড়ের রাস্তা তুমি নিশ্চয়ই দেখেছ। একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে গভীর খাদ। রাতে সেসব রাস্তা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। কুয়াশা নামছিল। সামনে 10-15 ফুটের বেশি দেখা যাচ্ছিল না। পাহাড়ি রাস্তায় রাতের কম দৃশ্যমানতা আর হঠাৎ আবহাওয়া বদলে যাওয়া খুবই সাধারণ ঘটনা। ড্রাইভার ছিল বহু বছরের অভিজ্ঞতা, তবুও তাকে অস্বাভাবিক চিন্তিত লাগছিল। বারবার বলছিল, সাহেব, আজ রাস্তাটা ভালো লাগছে না। আমি হাসছিলাম। আমার মনে হচ্ছিল লোকটা বাড়াবাড়ি করছে। সাধু দীর্ঘশ্বাস ফেলে বললেন, রাত তখন প্রায় 10:30। চারদিকে এমন নীরবতা ছিল যেন পুরো পাহাড় ঘুমিয়ে পড়েছে। শুধু গাড়ির হেডলাইট আর ইঞ্জিনের শব্দ। হঠাৎ এখানে এসে তিনি থেমে গেলেন। আমি অজান্তেই একটু সামনে ঝুঁকে বসলাম। সাধু নিচু স্বরে বললেন, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি গাড়ির পেছনের সিটে আধ ঘুমেছিলাম। কেন ঘুম ভাঙলো জানি না, কিন্তু চোখ খুলেই দেখলাম রাস্তার ধারে একজন দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, এত রাতে কে দাঁড়িয়েছিল? সাধু উত্তর দিলেন, একজন বৃদ্ধ, লম্বা জটা, সাদা দাড়ি, গায়ে কালচে কম্বল। লোকটা স্থির হয়ে আমাদের দিকেই তাকিয়েছিল। তারপর অদ্ভুত ব্যাপারটা হলো, আমি ড্রাইভারকে বললাম, ওই দেখো, সামনে একজন দাঁড়িয়ে আছে। ড্রাইভার সঙ্গে সঙ্গে বলল, কোথায়? আমি অবাক হয়ে গেলাম, কারণ লোকটা তখনও দাঁড়িয়ে ছিল। গঙ্গার জল তখনও নিঃশব্দে বইছে। সাধুর গলা আরো নিচু হয়ে এলো। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধ লোকটা ডান হাত তুলে আমাদের দিকে ইশারা করলো। ইশারাটা এমন ছিল যেন সে থামতে বলছে। আমি চিৎকার করে উঠলাম, ব্রেক! আর তারপর পৃথিবীটা উল্টে গেল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে তিনি বললেন, গাড়ির সামনে হঠাৎ পাহাড়ের একটা বড় অংশ ধসে পড়ল। পাথর, মাটি, গাছ, সবকিছু। ড্রাইভার ব্রেক কষলেও গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। আমরা রাস্তা ছেড়ে খাদে পড়া শুরু করলাম। উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় ধস ও পাথর গড়িয়ে পড়ার ঘটনা অস্বাভাবিক নয়, বিশেষ করে দুর্গম পাহাড়ি রাস্তায়। আমি নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম। সাধু বললেন, গাড়ি পড়ছিল। আমি নিশ্চিত ছিলাম এবার মৃত্যু। কিন্তু সেই সময় এমন একটা ঘটনা ঘটল যা আমি আজও কাউকে বোঝাতে পারিনি। গাড়ি পড়ছে, কিন্তু আমার মনে হচ্ছিল সময় যেন ধীরে ধীরে চলতে শুরু করেছে। কয়েক সেকেন্ড যেন কয়েক মিনিট হয়ে গেল। আর সেই অন্ধকারের মধ্যে আমি আবার সেই বৃদ্ধকে দেখলাম। তিনি খাদের কিনারায় দাঁড়িয়েছিলেন। এবার তার মুখ স্পষ্ট দেখলাম। তিনি আমার দিকে তাকিয়েছিলেন। বৃদ্ধের চোখে তখন অদ্ভুত এক দৃষ্টি। তিনি শুধু একটা কথাই বললেন, এখনো তোর সময় হয়নি। তারপর সব অন্ধকার হয়ে গেল। সাধু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, 3 দিন পরে হাসপাতালে আমার জ্ঞান ফেরে। ড্রাইভার মারা গিয়েছিল। গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছিল।
আর আমার শরীরে একটা হাড়ও ভাঙেনি। ডাক্তাররা অবশ্য বলেছিলেন এটা অসম্ভবেরও কাছাকাছি। আমি বাড়ি ফিরে এলাম, ভাবলাম ঘটনাটা ভুলে যাব, কিন্তু ভুলতে পারলাম না। কারণ এরপর শুরু হলো আরো অদ্ভুত ব্যাপার। প্রতিদিন ভোর 4টেই আমার ঘুম ভেঙে যেত, আর মনে হতো ঘরে কেউ দাঁড়িয়ে আছে। কাউকে দেখা যেত না, কিন্তু উপস্থিতি অনুভব করতাম। প্রথমে ভেবেছিলাম দুর্ঘটনার মানসিক ধাক্কা। মনোরোগ বিশেষজ্ঞের কাছেও গিয়েছিলাম, কোনো পরিবর্তন হয়নি। তারপর এক রাতে স্বপ্ন দেখলাম সেই একই বৃদ্ধ। তিনি শুধু একটা কথাই বললেন, যেটাকে নিজের বলে ভাবছিস সেটা কোনোদিনই তোর ছিল না। পরের রাতে আবার, তার পরের রাতেও আবার। মাসের পর মাস একই স্বপ্ন, একই কথা, একই মুখ। অবশেষে আমি তাকে খুঁজতে বেরোলাম। যেখানে ঘটনাটি ঘটেছিল তার আশেপাশে খুঁজলাম, হিমালয় ঘুরলাম, আশ্রম ঘুরলাম, সাধু সন্ন্যাসীদের জিজ্ঞাসা করলাম, কেউ তাকে চিনল না। বছরের পর বছর কেটে গেল। তারপর একদিন আমি এলাম বারাণসীতে। মণিকর্ণিকা ঘাটের কাছে এক রাতে আমি তাকে আবার দেখলাম। হুবহু সেই একই মানুষ, একটুও বদলায়নি। আমি দৌড়ে তার দিকে গেলাম, কিন্তু তিনি একটা সরু গলির মধ্যে ঢুকে পড়লেন। আমিও পেছনে পেছনে গেলাম। গলির শেষ মাথায় পৌঁছে দেখি সেখানে কেউ নেই, গলিটা বন্ধ, পালানোর কোনো রাস্তা নেই, তবুও মানুষটা নেই। সেই রাতের পর আমার জীবন বদলে যায়। ধীরে ধীরে ব্যবসা ছেড়ে দিই, সম্পত্তি দান করে দিই, আর থেকে যাই বারাণসীতে। কারণ আমার মনে হয়েছিল যাকে আমি খুঁজছি তার উত্তর এখানেই লুকিয়ে আছে। আমি এতক্ষণ নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম। তারপর ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম, বাবা, তারপর সেই বৃদ্ধকে আর কখনো দেখেছিলেন? সাধু সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না। তিনি অনেকক্ষণ গঙ্গার দিকে তাকিয়ে রইলেন। তারপর খুব নিচু স্বরে বললেন, হ্যাঁ। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কোথায়? সাধু ধীরে ধীরে আমার দিকে তাকালেন। চাঁদের আলোয় তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল। কয়েক সেকেন্ড নীরব থাকার পর তিনি মৃদু হেসে বললেন, আয়নায়। আমার শরীর দিয়ে যেন ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। সাধু আবার গঙ্গার দিকে তাকালেন। প্রথমে ভেবেছিলাম কল্পনা করছি, কিন্তু বছর যত গড়িয়েছে তত বুঝেছি সেই বৃদ্ধের মুখ আর আমার মুখ ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে। তিনি থামলেন, তারপর বললেন, একদিন সকালে দাড়ি কাটতে গিয়ে হঠাৎ মনে হলো আয়নায় আমি নই, অন্য কেউ দাঁড়িয়ে আছে। মুখটা আমারই ছিল, অথচ চোখ দুটো। তিনি নিজের চোখে আঙুল ছুঁয়ে দিলেন, ঠিক সেই পাহাড়ি রাতের বৃদ্ধের চোখ। কিছুক্ষণ পর তিনি ফিসফিস করে বললেন, আজ আর তার মুখটা স্পষ্ট মনে করতে পারি না, শুধু চোখ দুটো মনে আছে, আর সেই চোখ এখন আমার নিজের মুখেই দেখি। তারপর আমরা দুজনেই চুপ করে বসে রইলাম। রাত তখন প্রায় 1টা। বিদায় নেওয়ার আগে তিনি শুধু বলতেন, সব প্রশ্নের উত্তর এখনই খুঁজতে যেও না, যখন সময় আসবে তখন উত্তর ঠিক পেয়ে যাবে। পরদিন রাতে ঘাটে গিয়ে তাকে আর পেলাম না, পরের দিনও না, তারপরের দিনও না।
বারাণসী ছাড়ার দিন সেই ঘাটে এক বৃদ্ধ নৌকাওয়ালাকে তার কথা জিজ্ঞাসা করলাম। লোকটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, আপনি নিশ্চিত ওনার সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, কেন? লোকটা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, অদ্ভুত কথা বলছেন বাবু। কেন? সে নিচু গলায় বললেন, উনি তো মারা গেছেন। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। কবে? নৌকাওয়ালাটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে ঘাটে যে সিঁড়িগুলো আমি আর সেই সাধু বসে গল্প করতাম সেই সিঁড়িগুলোর দিকে আঙুল দেখিয়ে বলল, ওই যে জায়গাটা দেখছেন বাবু, ঠিক ওখানেই একদিন বাবার নিথর দেহটা পড়েছিল। আমরাই কয়েকজন মিলে ওনাকে কাঁধে নিয়ে মণিকর্ণিকা ঘাটে নিয়ে গিয়েছিলাম। আমরাই সৎকারও করেছিলাম। কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা যেন হঠাৎ বরফ হয়ে গেল। আমি আর কোনো কথা বলতে পারিনি। নৌকাওয়ালার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল লোকটা হয়তো ভুল করছে, অথবা আমি। কারণ গত 4 রাত ধরে আমি যার সঙ্গে বসে কথা বলেছি, যার জীবনের গল্প শুনেছি, যার চোখের দিকে তাকিয়ে অদ্ভুত এক শান্তি অনুভব করেছি, তিনি কি করে 3 মাস আগে মারা যেতে পারেন? আমি আর তর্ক করলাম না, চুপচাপ সেখান থেকে চলে এলাম। দিন সকালে আমার বারাণসী ছাড়ার কথা। ট্রেন ছিল দুপুরে, কিন্তু অদ্ভুতভাবে মনটা মানছিল না। বারবার মনে হচ্ছিল একবার শেষবারের মতো দদমেশ্বর ঘাটে যাওয়া উচিত। কেন জানতাম না, শুধু মনে হচ্ছিল না গেলে হয়তো জীবনে কোনো একটা অপূর্ণতা থেকে যাবে। সকাল সকাল ঘাটে পৌঁছে গেলাম। সূর্যের আলো তখন গঙ্গার জলের উপর সোনালি রেখা এঁকে দিয়েছে। মানুষজনের আনাগোড়া শুরু হয়েছে। সব কিছু স্বাভাবিক, শুধু আমার ভেতরটা স্বাভাবিক ছিল না। আমি সেই জায়গায় গিয়ে দাঁড়ালাম যেখানে প্রতিদিন সাধুর সঙ্গে বসতাম। খালি, চারপাশে শুধু বাতাস, আর কিছু নয়। আমি ধীরে ধীরে বসে পড়লাম। কতক্ষণ বসেছিলাম জানি না, হয়তো 10 মিনিট, হয়তো আধ ঘন্টা। হঠাৎ আমার চোখ পড়ল সিঁড়ির এক কোণে। সেখানে ছোট্ট কাপড়ের থলি পড়ে আছে, পুরনো মলিন, ঠিক সাধুর কম্বলের রঙের মতো। আমি অবাক হয়ে থলিটা তুলে নিলাম। ভেতরে বিশেষ কিছু ছিল না, শুধু একটা পুরনো রুদ্রাক্ষের মালা আর ভাঁজ করা হলদেটে কাগজের একটা টুকরো। ধীরে ধীরে কাগজটা খুললাম। ভেতরে মাত্র 1 লাইন লেখা ছিল, খুব সুন্দর স্পষ্ট হাতের লেখা, যে নিজেকে খুঁজে পায় সে আর কাউকে খোঁজে না। নিচে কোনো নাম নেই, কোনো পরিচয় নেই, কিছুই না, শুধু ওই একটি বাক্য। কাগজটা হাতে নিয়ে আমি অনেকক্ষণ বসে রইলাম। জানি না কেন হঠাৎ আমার চোখ ভিজে উঠছিল। সেই ঘটনার পর বহু বছর কেটে গেছে। জীবন আবার নিজের ছন্দে ফিরে এসেছিল। বারাণসীর সেই সাধুর কথা আমি ভুলিনি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতিটা একটু ঝাপসা হয়ে গিয়েছিল। শুধু মাঝে মাঝে গভীর রাতে তার কথাগুলো মনে পড়ত। এখনো তোর সময় হয়নি। যেটাকে নিজের বলে ভাবছিস সেটা কোনোদিনই তোর ছিল না। প্রায় 7 বছর পরে আমি উত্তরাখণ্ডের বাইক ট্যুরে বেরিয়েছিলাম। অদ্ভুতভাবে সেই একই পাহাড়ি অঞ্চলে, সেই একই ধরনের আঁকা বাঁকা রাস্তা, সেই একই খাত, সেই একই নীরবতা।
সন্ধ্যা পেরিয়ে গিয়েছিল, আকাশে কালো মেঘ জমছিল। আমি হেডলাইট জ্বালিয়ে এগিয়ে চলেছিলাম। হঠাৎ একটা বাঁক ঘুরতেই সামনে থেকে একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আমার লেনের দিকে চলে এলো। সবকিছু এত দ্রুত ঘটেছিল যে ব্রেক কষারও সময় পায়নি। প্রচণ্ড শব্দ, একটা ধাক্কা, আর আমি বাইক থেকে ছিটকে আকাশের দিকে উঠে গেলাম। সেই মুহূর্তে আমি নিশ্চিত ছিলাম এবার শেষ। কিন্তু ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল, যার ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। মনে হলো সময় থেমে গেছে, পুরো পৃথিবী স্থির, ট্রাকটাও স্থির, বৃষ্টির ফোঁটাগুলোও স্থির। আমিও নিজেও যেন মাঝ আকাশে ঝুলে আছি কয়েক সেকেন্ড। কিন্তু মনে হচ্ছিল কয়েক মিনিট কেটে গেছে। আর তখনই রাস্তার ধারে আমি একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। মাথায় জটা, সাদা চুল, গায়ে কালচে কম্বল। ঠিক সেই মুখ যার কথা সে সাধু আমাকে বলেছিলেন। লোকটা আমার দিকে তাকিয়েছিল, চোখ দুটোতে অদ্ভুত শান্তি, ভয় নেই, আতঙ্ক নেই, এক অদ্ভুত করুণা। তিনি ধীরে ধীরে হাসলেন আর এমন একটা কথা বললেন যেটা শুনে আজও আমার শরীর শিউরে ওঠে। বলেছিলাম না, যখন সময় আসবে তখন উত্তর ঠিক পেয়ে যাবে। কথাগুলো শেষ হতেই তার মুখের হাসিটা যেন আরো গভীর হয়ে উঠল। আর পরের মুহূর্তে চারপাশে সবকিছু আবার চলতে শুরু করলো। ট্রাক, বৃষ্টি, বাতাস, পাহাড়, সবকিছু। আর তারপর সব অন্ধকার। দিন চার পরে হাসপাতালের বিছানায় আমার জ্ঞান ফিরেছিল। ডাক্তারদের কথায় জানা গেল ওই দুর্ঘটনায় আমার বেঁচে থাকা অসম্ভব ছিল, প্রাণ নেই বললেই চলে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমি বেঁচে গিয়েছিলাম, ঠিক যেন বহু বছর আগে বেঁচে গিয়েছিল সেই সাধু। আজও আমি জানি না সেদিন আসলে কি দেখেছিলাম। মৃত্যুর মুখোমুখি দাঁড়ানোর মানুষের বিভ্রম, মস্তিষ্কের কোনো অদ্ভুত খেলা, নাকি এমন কোনো সত্য যার ব্যাখ্যা আমাদের জানা নেই। কিন্তু হাসপাতালের বিছানায় শুয়ে যখন চোখ খুলেছিলাম, তখন হঠাৎ আমার মনে পড়েছিল সেই দদমেশ্বর ঘাটের সেই রাতটার কথা। মনে পড়েছিল সেই বৃদ্ধ সাধুর চোখ। মনে হয়েছিল তার শেষ কথাটা, যখন সময় আসবে উত্তর ঠিক পেয়ে যাবে। আর তখন হঠাৎ আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল, কারণ আমি বুঝতে পেরেছিলাম তিনি আমাকে কোনো গল্প শোনাননি। তিনি আমাকে আগাম এক উত্তর দিয়ে গিয়েছিলেন, এমন একটা উত্তর যা বুঝতে আমার 7 বছর সময় লেগেছিল। আজও গভীর রাতে কখনো কখনো ঘুম ভেঙে যায়, জানলার বাইরে অন্ধকার দেখি, আর তখন মনে হয় উত্তরাখণ্ডের সেই পাহাড়ি রাস্তায় বহু বছর আগে একজন মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল। তার বহু বছর পরে ঠিক একইভাবে আরেকজন মানুষও ফিরে এসেছিল, আর দুজনের মাঝখানে দাঁড়িয়েছিল একজনই, সেই সাদা দাড়িওয়ালা বৃদ্ধ, যার পরিচয় আজও আমি জানি না। হয়তো কোনো সাধু, হয়তো কোনো পথ প্রদর্শক, হয়তো শুধুই একটা রহস্য। কিন্তু একটা কথা আজও আমাকে শিহরিত করে। সেদিন দদমেশ্বর ঘাটে বিদায়ের সময় বৃদ্ধ সাধু আমার দিকে তাকিয়ে বলেছিলেন, আবার দেখা হবে। আমি ভেবেছিলাম তিনি হয়তো কথার কথা বলছেন। আজ বুঝি হয়তো তিনি জানতেন, হয়তো তিনি সেই দিনটার অপেক্ষায় ছিলেন। আর সেই কারণেই আজও যখন চোখ বন্ধ করি, গঙ্গার ঢেউয়ের শব্দের সঙ্গে একটা কণ্ঠস্বর ভেসে আসে,
সব প্রশ্নের উত্তর এখনই খুঁজতে চেও না, যখন সময় আসবে তখন উত্তর ঠিক পেয়ে যাবে। আর তখন অজান্তেই আমার শরীর শিউরে ওঠে, কারণ আমি জানি হয়তো সেই উত্তরটার সঙ্গে আমার আবার দেখা হবে। ভুতুরে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। কেমন লাগলো আজকের ঘটনাটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনারা ঘটনা পাঠাতে চাইলেন মেল করতে পারেন ভুতুরে গল্প 123@gmail.com, অথবা ফেসবুকে গিয়ে ইনবক্সে ঘটনা পাঠিয়ে দিন। আপনার সাথে ঘটে যাওয়া কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দিন। সমস্ত কিছুই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আর আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। আজকের মতো এই পর্যন্ত, কথা হচ্ছে আবার পরের এপিসোডে।